আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই ভাইয়া, তুমি নাকি আমাদের ক্যাম্পাসে যাচ্ছ? খাওয়ার টেবিলে বসতেই আদ্রিতা প্রশ্ন ছুড়ে দিল। রিফাত বাবার মুখখানা দেখে নিল একবার, বেশ গম্ভীর, মানে রিফাতের কপালে আজ খাওয়া না লেকচার জুটবে। সে মাথা দুলায়। হ্যাঁ, তোদের ক্যাম্পাসে যাব ঠিক আছে, তবে তোদের ডিপার্টমেন্টে নয়। আইবি থেকে নিমন্ত্রণ পেয়েছি নতুনদের বড় অনুষ্ঠানের জন্য। কেন বলতো? আদ্রিতার মুখ শুকিয়ে গেছে, সে পাংশু মুখে বলল, ও, আমি তো আরও ক্লাসে তোমার গল্প করলাম যে তুমি ক্যাম্পাসে যাচ্ছ। সবাই খুব এক্সাইটেড ছিল তোমাকে দেখবে এই আশায়। ওরা তো বিশ্বাসই করতে চায় না তুমি আমার কাজিন ব্রাদার। রিফাত জবাব দিল না। ওর হয়ে জবাব দিল ওর বাবা গোলাম রসুল। তুমি শিওর না হয়ে বন্ধুদের কাছে গল্প করেছো কেন দিদি? জানো তো অতি বাল খিল্লতা ভালো ব্যাপার না। সরি চাচ্চু, আমি বুঝতে পারিনি আসলে। আদ্রিতা মুখ কালো করে খাবার খেতে মনোযোগ দেয়। রিফাত মুখ নিচু করে হাসছিল। তা তোমার এইসব ভিডিও বানানো কতদিন চলবে? সারা জীবন এসব করে কি পেট ভরবে? এই হাইপ কি সারা জীবন থাকবে? কতদিন টাকা ইনকাম করতে পারবে এসব করে? হ্যাঁ, আর যখন পারবে না তখন জীবন ধারণের জন্য কি করবে বলে ভেবেছো? রিফাতের মুখের হাসি মুছে গেল। রোকেয়া ছেলেকে বাঁচাতে মুখ খুললেন। খাওয়ার টেবিলে বসে আপনারা এত কথা বলেন কেন? নিজে খান, অন্যকেও খেতে দেন। গোলাম রসুল গম্ভীর মুখে স্ত্রীর দিকে তাকালেন। তোমার ছেলেকে কি পাওয়া যায় সব সময়? উনি তো আকাশের চাঁদ। ওনার দেখা পেলে আমরা ধন্য হই। কতবার বলছি অফিসে আয়, নিজেদের ব্যবসাটা বুঝে নে। না, উনি ইউটিউবার হবেন। গালিব তো আছে বাবা, আমি না বসলে কি সমস্যা? রিফাতের কথায় গালিবের গলায় খাবার আটকে গেল। রোকেয়া পানির গ্লাস এগিয়ে দিল। গালিব এক ঢোকে গ্লাসের পানি শেষ করে। গোলাম রসুল অত্যাধিক মেজাজ খারাপ করে তার ছেলেদের দেখলেন। তোমাদের দেখে অবাক হয়ে যায় কিভাবে একজন আরেকজনকে ঠেলছিস। হ্যাঁ, তোরা সবাই দেখছি আসাদের মতো হয়েছিস। আসাদ যেমন সুযোগ থাকা সত্ত্বেও সারা জীবন গ্রামে কাটিয়ে দিল। হাজার ডেকেও ওকে ঢাকায় আনতে পারলাম না। কি ভাবিস নিজেদের? হ্যাঁ, এত কষ্ট করে একটা বিজনেস দাঁড় করিয়েছি, সেটার প্রতি কারো ইন্টারেস্ট নেই কেন? আচ্ছা, রিফাত না হয় নিজের একটা ভবিষ্যৎ বানিয়ে ফেলেছে। তুমি কি করবে গালিব? বাবার ব্যবসা না করে কি এবার ব্লগিং শুরু করবে? তাহলে লেখাপড়াটা করেছো কেন? আমার টাকাগুলো নষ্ট করার মানে কি? গালিব মাথা নিচু করে গরুর মাংস দিয়ে ভাত মুখে দিল। আমি ইন্টারেস্ট বাবা, পড়ালেখা শেষ করে তোমার বিজনেস দেখব। রিফাতের ইন্টারে পড়ুয়া একমাত্র বোন তোরা বলে উঠল। আদ্রিতাও গলা মেলালো। তোরার সাথে আমিও আছি চাচ্চু। গোলাম রসুল গোটা পরিবারের উপর অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে খাবার ফেলে রেখে চলে গেলেন। তার মাথার শিরা দপদপ করছে। কেমন ছেলে মেয়ে তার! শনিবার সকাল সকাল রিফাত বাড়ি থেকে বেরিয়ে গেল। গন্তব্য যাবি, সাথে আছে তার বন্ধুরা। ছাত্র জীবনে খুব আশা হতো এখানে। রিফাতের নিমন্ত্রণের খবর পেয়ে বন্ধুরা বায়না ধরেছে ওরাও আসবে পুরনো স্মৃতি রোমন্থন করতে। তাছাড়া আজ জাবির অনেক পুরনো বন্ধুরাও আসবে ওদের সাথে দেখা করতে। মূলত রিফাতরা যাচ্ছে শুনেই বন্ধুরা আসবে। সারা দিন আড্ডা দেবে সদ্য ক্যাম্পাস ছেড়ে যাওয়া বন্ধুরা সবাই। সেই উদ্দেশ্য নিয়েই আজকের যাত্রা। ফুয়াদের এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস নেই, তাই গাড়িতে উঠেই সে ঘুম দিয়েছে। হাফিজ ফুয়াদকে চিমটি কাটে। এই ওঠ, এত ঘুম কিসের তোর? এতদিন পর বাইরে বেরিয়েছি, গল্প করবে তা না উনি ঘুমাচ্ছেন। ওঠ বলছি। মামা, ভোরের দিকে ঘুমাইছি, ঘুমোতে দে না। ঘুমের মধ্যেই জবাব দিল ফুয়াদ। কেন, বউ তো নাই তোর? তাহলে সারা রাত কি করছস? ল্যাপটপে কাম সারছস নাকি? বাকিরা হাফিজের কথায় হাসলো। ফুয়াদ বাধ্য হয়ে উঠে বসলো। তুই শালা সবসময় এইসবই ভাববি। বিয়া ফরজ হয়ে গেছে তোর জন্য। আন্টিকে বলতে হবে তাড়াতাড়ি তোরে বিয়ে দিতে। হাফিজ বিয়ে ছাড়াও বিন্দাস আছে, তাই না রে হাফিজ? নিয়াজ রহস্যময় হাসি দিল। মিনহাজ নিয়াজকে গুঁতো দেয়। আমার হিসু লাগছে, আপাতত বোতলে কাম সারতে চাই। ওই নিয়াজ, তোর পাশে ফাঁকা বোতল দেখতেছ, ওইটা দে। নিয়াজ মুখ বিকৃত করলো। সি মামা, কি সুন্দর রোমান্টিক আলাপ চলছে, এর মধ্যে তুমি বাম হাত ঢুকাইয়া দিলে তো আনহাইজেনিক
কইরা। তুই খাওয়ার আগে হাত ভালো মতন ধোস তো। তোর খাওয়ানোর ভিডিও দেখলে এমন খালি মনে হয় তুই বাথরুম কইরা হাত না ধুয়ে খাইতে বসছিস। ইয়াক। আবারও হাসির রোল। রিফাত গাড়ি চালাতে যেয়ে হিমশিম খাচ্ছে। ও ধমকে উঠল। এই তোরা থাম, এরকম করলে অ্যাক্সিডেন্ট করবো তো। বেশ কিছুটা পথ মৌন গেল ওরা। এরপর হাফিজ জানতে চাইল, রিফুর ভিডিও আসছে না অনেকদিন ধরে, কি ঘটনা রে রিফু? তোর নেক্সট ভিডিও কবে আপলোড হবে? জানি না রে, সেরকম মজার টপিকস পাচ্ছি না, পেলে তো ভিডিও দেখতে পেতি। বলতে বলতে মনটা খারাপ হয় রিফাতের। আসলেই কিছুদিন ধরে কন্টেন্ট পাচ্ছে না সে। অজানা কারণে ভিডিও বানানো হচ্ছে না। ও তো মনে মনে ভেবে রেখেছে আজ জাবিতে গিয়ে কন্টেন্ট খুঁজবে, তবে সে কথা আর বন্ধুদের সাথে শেয়ার করলো না। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে ডাক পাওয়ার আগেই সারপ্রাইজ হয়ে গেল রিফাত। শোভা শেখ নামে যে মেয়েটা তসলিমা নাসরিনের এমন ভেঙে চুরে কেউ ভালোবাসেনি আগে। আবৃত্তি করলেন তাকে অবিকল মেঘার মতো লাগে রিফাতের কাছে। আশ্চর্য বিস্ময় দিয়ে শোভাকে দেখে রিফাত। আবৃত্তি শেষে তুমুল করতালির মধ্য দিয়ে মঞ্চ থেকে নেমে শোভা যখন নিজের জায়গায় যাচ্ছে, নিজের অজান্তেই রিফাত ডাকলো ওকে। মেঘা, ইজ দ্যাট ইউ? মেঘা থামে, তাকায়, অবাক হয়। সামনে পথ রোধ করে দাঁড়িয়ে থাকা রিফাতকে দেখে ওর মুখটা ক্রমশ ফ্যাকাশে রক্ত শূন্য হয়ে যাচ্ছে। রিফাত বিস্ময় নিয়েই হাত বাড়িয়ে দিয়েছে। হোয়াট এ সারপ্রাইজ! আপনাকে এখানে আশা করিনি। শোভা দ্বিধান্বিত হয়ে রিফাতের বাড়ানো হাতের দিকে তাকিয়ে থাকে, ভাবে এমন কোনো ইনসিডেন্স না হলেও পারতো তার সাথে। রিফাতের মনটা বিক্ষিপ্ত হয়ে আছে, অকারণে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে তার। সেদিন মেঘার এমন আচরণ মন থেকে মেনে নিতে পারছে না কিছুতেই। এমন কেন করলো মেয়েটা? হাত না মিলিয়ে ত্রস্ত পায়ে চপল হরিণীর মতো পালিয়ে গেল, যেন তার সম্মুখে কোনো বাঘ দাঁড়িয়ে রয়েছে। নিজেকে কেমন যেন অনাহুত আগন্তুক লাগছিল। সত্যি বলতে এই প্রথম এমন ঘটনার শিকার হলো। তাছাড়া নিজে যেচে পড়ে কোনো মেয়ের সাথে কথা বলতে চেয়েছে, আর সেই মেয়েটা কিনা তাকে না দেখার ভান করেছে। মেয়েটার আচরণ রীতিনীতি অপমানজনক লাগছে তার কাছে। মেয়েটা হয়তো কোনো কারণে ওর সাথে আলাপ বাড়াতে চাইছে না, কিন্তু রিফাত নিজের মধ্যে জেদ টের পাচ্ছে। কেন এমন অভদ্রতা দেখালো মেয়েটা? প্রথম দিন আলাপ করে বেশ সুবোধ বালিকা মনে হচ্ছিল, অথচ জানা গেল সে তার নাম ধাম সবই মিছে বলেছে। তারপর দেখা হলে না চেনার ভান করেছে, মানে পুরোই কেস খাওয়া অবস্থা। সেদিন মেঘার পিছু পিছু বেরিয়ে আসতে যেয়ে টের পেল স্টেজে ওকে ডাকছে। ফলে বাধ্য হয়ে মেঘার ভাবনা বাদ দিতে হয়েছিল তাকে। পরে খোঁজ করার কথা মনে এলেও বন্ধুরা জানতে পারলে অকারণ কৌতূহলে চাপে পড়তে পারে ভেবে বাদ দিয়েছিল। কিন্তু গত 3 দিনে ঘুরে ফিরে মেঘার কথাই মাথায় আসছে, কিছুতেই বাদ দিতে পারছে না। কেন যেন মেঘার উপেক্ষা মেনে নিতে কষ্ট হচ্ছে। ভিডিও তৈরিতে মন নেই, এমনকি খাওয়া দাওয়া অনিয়মিত হয়ে গেছে। বারবার মনে হচ্ছে মেঘার মুখোমুখি হয়ে কৈফিয়ত চাই। কেন এমন করলো? অস্থির পায়চারি করে সারাদিন। চাইলে কানিজের কাছ থেকে মেঘার বিষয়ে জানতে চাইতে পারো, কিন্তু সেটা মনে হয় না কোনো ভালো আইডিয়া। কানিজ মেয়েটা ভীষণ তেরা, মুখের ভাষা যাচ্ছে তাই। মেঘার কথা জানতে চাইলো, কে বুঝতে কি বুঝবে এই ভয়ে সে বুদ্ধি বাদ দিল। বাকি থাকে মেঘার ক্যাম্পাসে যাওয়া। আচ্ছা, রিফাত দেখা করতে গেলে কি মেয়েটা ওকে খুব গায়ে পড়া ভাববে? এমনিতে পজিটিভ ছেলে রিফাত, সহজে রেগে যায় না, অথচ এখন অকারণে রেগে যাচ্ছে। তোরার সাথে রাগ দেখিয়ে ফেলছে, মায়ের সাথে গম্ভীর হয়ে থাকছে। রিফাত বুঝতে পারছে মেঘার উদাসীনতায় ওর পৌরুষে আঘাত লেগেছে, ঠিক যেন নেওয়া যাচ্ছে না। মেঘার এমন ব্যবহারের কারণ কি সেটা না জানা পর্যন্ত স্বস্তি পাবে না। তাই ঠিক করেছে ও একাই জাবিতে আসবে, মেঘার সাথে কথা বলতে। তাতে যদি ওকে বেহায়া বা গায়ে পড়া ভাবে ক্ষতি নেই। মেঘার খোঁজ বের করতে খুব বেশি কষ্ট করতে হলো না রিফাতকে। ওর মতো ইউটিউব সেলিব্রিটিকে সহায়তা করতে সকলেই রাজি। একজনকে ডেকে বলতেই সে মেঘাকে ডেকে দিল। মেঘা আসার ফাঁকে রিফাত লুকিং গ্লাসে নিজেকে দেখে নেয়। সিল্কি চুলগুলো ব্যাকব্রাশ করে শার্টটা আরেকবার প্যান্টের মধ্যে গুছিয়ে নিল। সবচেয়ে পছন্দের কালারের শার্ট পরে এসেছে আজ। ওশান ব্লু কালারের শার্টের সাথে ডেনিম চমৎকার মানিয়েছে। পায়ে নিকের স্নিকারটা প্যান্টে মুছে পরিষ্কার করে নিল। এমনিতেই উজ্জ্বল ফর্সা রিফাত, ব্লু কালারের কল্যাণে আজ আরো ফর্সা লাগছে। নিজের উপর সন্তুষ্ট হলো রিফাত, এর চাইতে ভালো দেখার কোনো প্রয়োজন নেই।
আপনি কি আমার খোঁজ করেছেন? গলা শুনে রিফাত ঘুরে দাঁড়াতেই চমকে উঠল মেঘা। আপনাদেরই গলা দিয়ে স্বর বেরিয়ে এলো। আপনি? হ্যাঁ আমি। এখন দয়া করে পালিয়ে যাবেন না সেদিনের মতো। নিজেকে সামলে নিয়ে যথাসম্ভব শান্ত হয়ে রিফাতকে দেখল মেঘা ওরফে শোভা। কেন এসেছেন? কিছু জানতে। আশা করি উত্তর দিতে আপত্তি নেই আপনার। সেটা নির্ভর করছে আপনার প্রশ্নের ধরনের উপর। চমৎকৃত হলো রিফাত। আজ মেয়েটা বেশ চটাং চটাং কথা বলছে দেখা যায়। রিফাত মন দিয়ে মেঘা ওরফে শোভাকে দেখল। ও ঠিক বুঝতে পারছে না মেয়েটা ওর সাথে এমন কঠোর আচরণ কেন করছে। সেদিন কোনো অশুভ আচরণ করেছে বলে তো মনে পড়ে না। আগে বলুন কি নামে ডাকবো আপনাকে, মেঘা নাকি শোভা? শোভা জবাব দিল না। রিফাত বলল, আপনি মিথ্যে বলেছেন আমাকে। কেন? ভ্রু কুচকে গেল শোভার। রিফাতের দিকে তাকিয়ে জানতে চাইল, মিথ্যা? কোনটা মিথ্যা? আপনি সুকন্যা গার্লস হোস্টেলে থাকেন, এটা মিথ্যে না? নিজের নামটাও বানিয়ে বলেছেন। মেঘা চোখ বড় বড় করে তাকিয়েছে। আমার খোঁজ নিতে এরই মধ্যে আপনি হোস্টেলে গিয়েছিলেন? রিফাত মাথা দোলায়। মেঘা হাসলো। কেন মিথ্যে বলেছি বুঝতে পারছেন তো? এই যে আমার খোঁজ নিতে হোস্টেল অবধি চলে গেছেন, যদি বাড়ির ঠিকানা দিতাম তাহলে বাড়ি চলে যেতেন না? আমার পরিবারের লোকেরা তখন কি ভাবতো বলুন? কেউ কি বিশ্বাস করতো যে আপনার সাথে আমার একদিনের আলাপ? কোনো দিনও না। এই পৃথিবীতে সত্য বলা আর মানুষকে বিশ্বাস করার মতো বোকামি আর দ্বিতীয়টি নেই। রিফাত চুপ করে রইল। দেখুন, আবার ভিডিও ভাইরাল হওয়ার পর কি পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হয়েছি সেটা কাউকে বলে বোঝানো সম্ভব না। না পরিবার না সমাজ, কোথাও আমার কোনো সে নেই। মুখ লুকিয়ে চলতে হয়েছে বহুদিন। আমি ভুলেই গেছি আমি একজন মানুষ, আমার কোনো অনুভূতি আছে। এই যে এখনো যদি কেউ আমাকে চিনে ফেলে খুব একটা ভালো নজরে দেখবে না। সবার মনে হয় আমি ছেলে পটিয়ে পকেট হাঁটিয়ে নেয়ার মেয়ে হিসেবে থেকে যাব। আর ছেলেরা চিনলে ঠিক আপনার মতো রিয়েক্ট করে, ভাববে যেহেতু আমি ভাইরাল গার্ল সেহেতু আমি খুব সস্তা, যা খুশি করা যায় আমার সাথে। মেঘা থামতেই রিফাত প্রতিবাদ করে, আপনি আমাকে ভুল বুঝছেন। আমার মোটেও সেরকম কোনো ইন্টেনশন নেই। আমার জাস্ট কিউরিওসিটি হয়েছে আপনাকে নিয়ে। সত্যি বলতে আপনার ভিডিও আমি দেখেছিলাম 2.5 বছর আগে। তখনও দেখে আমার এটাই মনে হয়েছিল যে যা ঘটেছে আপনি কোনোভাবেই সেটার সাথে রিলেট করেন না। সামহাও আপনি ভিকটিম বনে গেছেন। সেদিন কথা বলার পরেও সেটাই মনে হয়েছে। তাই বলতে পারেন ক্যামেরার পেছনে সত্যিটা কি সেই ঘটনা জানার জন্যই আপনার সাথে আলাপ করা। আমার সত্যি অন্য কোনো ইন্টেনশন নেই, কখনোই ছিল না। রিফাত সত্যি কথাই বলল। মেঘা ঠোঁট টিপে কিছু ভাবল। ধরুন যা দেখেছেন সেটাই সত্যি, তাহলে তো আর কিছু জানার নেই, তাই না? কিছুক্ষণ চুপ থেকে আবার মুখ খোলে মেঘা। আর ক্যামেরার পেছনের ঘটনা জেনেই বা কি করবেন? কিছু কি পাল্টে যাবে? আমি বা আমার পরিবার যে হেনস্থার শিকার হয়েছে তাকে মুছে ফেলা যাবে? যে সম্মানহানি হয়েছে সেটা ফেরত আসবে? কিছুই হবে না। উল্টো এখন এসব নিয়ে ঘাটাঘাটি করলে আমার গায়ে নতুন করে কাদা ছিটবে। যারা এই ঘটনা ভুলে গেছে তাদের নতুন করে মনে হবে, আমাকে লোকে নতুন করে চিনবে, আবারও সেই আলোচনা সমালোচনা হবে আমাকে নিয়ে। বাকি কারোর কিছু হবে না। আমি আবারও সেই একই ট্রমার মধ্যে দিয়ে যেতে চাই না। প্লিজ এত উপকারী চিন্তা করবেন না। মেঘা হাত জোর করে অনুরোধ করলো। রিফাত হাসলো। তার মানে সত্যি আপনি ভিকটিম ছিলেন? মেঘা থমকে গেল। নিশ্চুপ থেকে রিফাতকে দেখছে। রিফাতের কথার চালে জড়িয়ে গেছে দেখে মেজাজ খারাপ হচ্ছে। সে কি সারা জীবন বোকা রানী থেকে যাবে নাকি? উল্টে ঘুরে হাঁটা ধরল মেঘা। দৌড়ে ওর পিছু নিল রিফাত। আবারও পালাচ্ছেন? সমস্যা কি আপনার? কথা শেষ না করে হাঁটা ধরলেন কেন? আপনি প্লিজ চলে যান, কথা বলতে চাই না আপনার সাথে। কেন? আপনার সত্যি জেনে যেতে পারি এই ভয়ে? রিফাতের কথার মেঘা হাঁটা থামায়। রাগত দৃষ্টি নিয়ে রিফাতের দিকে তাকালো। তারপর আবার হাঁটতে শুরু করলো। যা ভাবেন তাই, কিছু বলার নেই আমার। রিফাত দৌড়ে মেঘার সামনে দাঁড়িয়ে গেল। যদি কথা না বলেন তাহলে কি করব জানেন? নতুন করে আপনাকে ভাইরাল করব। আপনি কি তাই চান? আপনার পরিবারের লোকজন নিশ্চয়ই এটা ভালোভাবে নেবে না। মেঘা স্থবির হয়ে দাঁড়ায়। অসহায় দৃষ্টি হেনে বলল, কি চান বলুন তো? পিছনে পড়ে আছেন কেন? সত্যিটা জানতে চাই। আসলে কি ঘটেছিল আপনার সাথে? এর ফলে কি পরিবর্তন এসেছে আপনার জীবনে? এত আগ্রহের কারণটা কি? আমার ঘটনা নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করবেন তাই না?
এই আক্রমণের জন্য প্রস্তুত ছিল না রিফাত। মেঘা ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি দেয়। এমন আচরণ আশা করিনি আপনার কাছে। অন্তত আপনাকে বাকিদের থেকে আলাদা মনে হচ্ছিল। সে আপনিও দেখা যাচ্ছে বাকিদের মতো। আসলে কি জানেন, পৃথিবীটা এমন হয়ে গেছে, সবাই নিজের বাইরে আর কিছু। শেষ করতে পারে না মেঘা ওরফে শোভা। রিফাত ওর মুখ আটকে ধরল। সব সময় নিজের মতো ভেবে নিয়ে আপনার মানসিক সমস্যা দেখা যাচ্ছে, তবে আপনার ভাবনায় বাধা দেব না। সে আপনি যা খুশি ভাবতে পারেন। এটা একটা ব্যাপার কি জানেন, আপনার সাথে যদি অন্যায় হয়ে থাকে তাহলে তার প্রতিবাদ করা উচিত। ওই যে বলে না, অন্যায় যে করে আর যে সহে দুজনই সমান অপরাধী। আপনি অন্যায় না করে অপরাধী হয়ে বেঁচে আছেন, এটা তো উচিত না। কি করব তাহলে? জনে জনে বলে বেড়াবো যে এই কাজ আমি করিনি? কেউ বিশ্বাস করবে বলে মনে হয়? আমার নিজের বাবাই মাই তো বিশ্বাস করে না, বাকিদের কথাই বাদই দিলাম। কেউ না করুক, এই আমি বিশ্বাস করছি। এ কথা শুনে মেঘার রেগে থাকা মুখটা বদলে যায়। মুখের টান টান হয়ে থাকা পেশিতে ঢিল পড়ে। তাতে পৃথিবী বদলে যাবে না, ইনফ্যাক্ট আমার জীবনেও কোনো পরিবর্তন আসবে না। আপনি প্লিজ এবার আসুন। শোভা এবার হাঁটার গতি বাড়িয়ে দিল, পিছু ফিরল না একবারও। রিফাত দাঁড়িয়ে থেকে ওর চলে যাওয়া দেখল। মেয়েটার মধ্যে এক ধরনের তেজ দেখা যাচ্ছে, যেটা সেদিনও বোঝেনি। এই তেজটা মেয়েদের সম্মানে আঘাত লাগলে তৈরি হয়, ধৈর্যের চূড়ান্ত সীমায় পৌঁছে পড়ে জাগে। এই মেয়েটা অনেক দিন ধরে ব্লেমিং এর শিকার হয়ে অত্যাচারিত হয়েছে। এখন হয়তো আর সহ্য করতে পারছে না, যার ফলে নিজের উপর মিথ্যে আর অবিশ্বাসের খোলস মুড়ে দিয়েছে। এই ভাবনাটাই ওকে শোভার প্রতি দুর্বল করে তুলছে। রিফাত ভাবছে এই মেয়েটাকে কোনোভাবে সাহায্য করতে হবে, ওর জীবনের প্রকৃত সত্যিটা সকলের সামনে আনতে হবে। আর এই কাজটা ওকেই করতে হবে, যে করেই হোক কাজটা ও করবে। সকাল সকাল কানিজের ফোন পেয়ে বেশ অবাক হলো শোভা। খুব জরুরি না হলে কানিজ তাকে বিরক্ত করে না। কিছু কি হয়েছে? কানিজের মুখ ভীষণ পাতলা, কোনো বিষয় মন মতো না হলেই বিশ্রী ভাষায় কথা শোনায়, তাই পারতপক্ষে ওকে কেউ ঘাটায় না। শোভা ভয়ে ভয়ে ফোন তোলে। হ্যালো কাজিন আপু, কেমন আছো? তোর কি হয়েছে? সবাই ঠিক আছিস তো? ঠিকই তো আছি আপু, আমার কি হবে? সেদিন রিফাত আমাকে নক দিল কেন? আমি তো মনে কর আসমান থেকে পড়ার অবস্থা। সামনাসামনি দেখা হলেও এই ছেলে আমার সাথে জীবনেও কথা বলে নাই। ইনফ্যাক্ট ওরা সবাই আমাকে খারাপ মেয়ে জানে, দূর থেকে আমাকে নিয়ে গসিপ করে। ওরা নিজেদের ইন্টেলেকচুয়াল আর আমাকে কাপড় বেচনেওয়ালি বলে। সেই ছেলেই কিনা নিজে থেকে আমাকে নক দিছে, ভাবতে পারিস? শোভা নিশ্চুপ হয়ে রইল। ভিতরে ভিতরে ঘামছে সে। কানিজ গলা নিচু করল। তোর কথা জানতে চাই শোভা, কি ঘটনা বলতো? আমি জানি না আপা, সত্যি জানি না। সেদিন অনুষ্ঠানে নিজে যেচে আলাপ করতে এলো, গাড়িতে লিফট দিল, এই পর্যন্তই। ভার্সিটিতে দেখা হওয়ার ঘটনা চেপে গেল শোভা। কেন চেপে গেল নিজেও বুঝল না। কানিজ দীর্ঘশ্বাস ফেলে। শোন শোভা, রিফাতের বাপের বেশ টাকা পয়সা আছে, সামাজিকভাবে অবস্থাপন্ন ওরা। এই ছেলে হয়তো শখের বশে ইউটিউবিং করে। এদের থেকে দূরে থাকিস বোন আমার, ওদের সাথে আমাদের যায় না। এরা হয়তো 2-4 দিন তোর সাথে ঘুরবে বেড়াবে, সবার কাছে জাস্ট ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেবে, আর আড়ালে লুতুপুতু করতে চাইবে। কিন্তু সময় হলে ঠিকই বাপের পছন্দ বিয়ে করবে। কাজেই সাবধান, তোর জীবনে কেচ্ছা যা হওয়ার একবার হয়ে গেছে, আবার এমন কিছু হোক তা মোটেও চাই না। সেটা তোর বা তোর পরিবার কারো জন্যই ভালো হবে না। এরপর কিছু হলে তোর বাবা সহ্য করতে পারবে না শোভা। শোভার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, চোখের কোণে জলের আভা। এবারও তাকেই শুনতে হচ্ছে, অথচ কিছুই করেনি সে। শোভা অসহায় কণ্ঠে আকুতি জানায়। আপু আমি সত্যি জানি না সে কেন তোমাকে ফোন দিয়েছে, বিশ্বাস করো তার সাথে আর কোনো যোগাযোগ নেই আমার। ইথারে কানিজের হাসির শব্দ ভেসে আসে। দূর পাগলি, আমি কি তোকে অবিশ্বাস করছি? শুধু সাবধান করছি যাতে ভবিষ্যতে এমন কোনো ঘটনা না ঘটে, যাতে আবারও পস্তাতে হয়। বুঝতে পেরেছিস? রিফাতকে যা বলার আমি বলে দিয়েছি, তুই ভাবিস না। আচ্ছা রাখছি, তবে ভালো থাকিস। আচ্ছা আপু। বলতে বলতে মাথা তোলাই শোভা। প্রচন্ড রাগ লাগছে তার। এই রিফারটা কি শুরু করেছে? ওর পিছে লেগে আছে কেন এমন করে? তার প্রতি এত
ইন্টারেস্ট কেন? কি চায় সে? আসুক এরপর এমন অপমান করবে যে জীবনেও আর কোনো মেয়ের দিকে তাকাবে না। ভোরবেলা তৈরি হয়ে ডাইনিংয়ে আসতেই আদ্রিতাকে বসে খেতে দেখলো। ওর মাথায় গাঁটটা মেরে নিচের চেয়ারে এসে বসলো রিফাত। আহ ভাইয়া, এত জোরে কেউ মাথায় মারে? আদ্রিতা মাথায় হাত বোলায়। রিফাত প্লেটে খাবার তুলে নিয়ে এক টুকরো রুটি মুখে চালান করে বলে, তো পড়ালেখার খবর কি? খালি প্রেম করছিস নাকি পড়ালেখা করছিস কিছু? আদ্রিতা একটু চমকায়, চেহারার লজ্জার ছায়া। মোটেও প্রেম করছি না ভাইয়া, শুধু শুধু মিছে কথা বলবে না। মিথ্যে বলেছি? তাহলে ওই সবুজ শার্ট পরা ছেলেটা যে তোর ব্যাগ বহন করছিল? আদ্রিতা কাশলো। তোরা চোখ বড় বড় করে আদ্রিতাকে দেখলো। দিদি আপু, তুমি তো দেখি ছুপা রুস্তম। একই রুমে থেকে আমি কিছুই টের পেলাম না কেন? রিফাত হাসলো। তুই তো চোখেই দেখতে পাস না, ওর ফ্রেম দেখবি কিভাবে? কে বলেছে দেখতে পাই না? আমি তাহলে পড়ালেখা করেছি কি করে? তোরার সহজ সরল উত্তর শুনে আদ্রিতা আর রিফাত দুজনেই হাসলো। সে তো চশমা দিয়ে পড়িস, চশমা ছাড়া কিছু দেখিস? না, তা দেখি না অবশ্য। রিফাত উঠে দাঁড়ায়। আমার খাওয়া শেষ, আমি উঠলাম। এই দিদি, ইউনি যাবি তো? চল আমিও যাব। হ্যাঁ যাব, কিন্তু তুমি আজ কেন যাবে? কাজ আছে একটা, গেলে চল, আমি গাড়ি বের করছি। দিদি তাড়াতাড়ি খাওয়া শেষ করে রিফাতের পিছনে ছুটল। প্রায় দিন রিফাতকে চোখে পড়ে শোভার। এসে দূরে দাঁড়িয়ে থাকে চুপচাপ, ক্যামেরা নিয়ে ভিডিও করার ভাব ধরে। মাঝে মাঝে ক্যামেরার সামনে কথা বলে। শোভা জানে এই সবই রিফাতের বাহানা, তাই ওকে দেখলেই শোভা দ্রুত হেঁটে প্রস্থান করে, কথা বলার সুযোগ দেয় না কোনো। কিন্তু আজ দেখেই এগিয়ে এলো। রিফাত বেশ অবাক হলো ওকে আসতে দেখে। শোভা সোজা এসে রিফাতের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে জানতে চাইলো, কি সমস্যা আপনার? রিফাত ভ্যাবা চেকা খায়। আমি আবার কি করলাম? কি করেছেন জানেন না? আমাকে কি বোকা মনে হয়? রিফাত দাঁত বের করে হাসলো। না, খুব চালাক আপনি। শোভা রেগে গেল। ফাজলামো করবেন না একদমই। আপনি কানি চাপুকে ফোন করেছেন কেন? আপনার জন্য কানি চাপু কতগুলো কথা শোনালো আমাকে। রিফাত চুপ করে যায়। শোভা আশপাশ তাকিয়ে দেখে নিল একবার। তার হলে যাওয়ার রাস্তাটা এখনো নীরব। সে সাপের মতো ফনা তুলে হিস হিসিয়ে বলে, এখন চুপ কেন? কথা বলতে পারছেন না? কেন ফোন করেছেন কানি জাপুকে? কতবার বলেছি আমার পিছু ছেড়ে দিন, কথা কানেই তুলছেন না। বখাটে ছেলেদের মতো পিছে পড়ে আছেন। কত মানুষ চেনে আপনাকে, কেউ না কেউ দেখে ফেলবে না? কয়দিন পরে ক্যাম্পাসে কানাকানি শুরু হবে, হয়তো কেউ ভিডিও করে ছেড়ে দেবে। আর আমার অতীত যদি কেউ জানে তাহলে আরেকবার নতুন করে আলোচনা শুরু হবে। তারপর কি হবে ভেবেছেন? রিফাত উত্তর দেয় না, মাথা নত করে দাঁড়িয়ে থাকে। শোভা হালছাড়া গলায় বলল, কি চাইছেন বলুন তো? আপনি কি চান আমি পড়ালেখা বাদ দিই? রিফাতের চোখ অনবরত ঘুরছে চারপাশে। তাকে অসহায় দেখালো। আসলে সে নিজেও বুঝতে পারছে না কেন শোভার পিছনে পড়ে আছে। কারণে অকারণে জাবির ক্যাম্পাসে চলে আসছে, এমনকি চোখের বসে কানিজকে ফোন করে ফেলেছে। পরক্ষণেই মনে হয়েছে ভুল করেছে সে। এখন শোভার মারমুখী আচরণ দেখে লজ্জা লাগছে তার। যত যাই হোক, তার একটা ইমেজ আছে। শোভা যা বলছে তা মোটেও ভুল নয়। তাছাড়া বন্ধুরা জানলেও ভীষণ বিব্রত হতে হবে। তুমি আমার সাথে ঠিকমতো কথা বলো না বলেই আমি বারবার আসছি। সেদিন তো ঠিকই কথা বলে আমার সাথে, অথচ এখন দেখা হলেই না চেনা ভান করছো। কেউ আমাকে অ্যাভয়েড করলে আমি নিতে পারি না, আমার কি দোষ? দেখুন, আমি এই মুহূর্তে এমন কোনো কাজ করতে চাই না যাতে কোনো প্রশ্নের সম্মুখীন হই। মন দিয়ে পড়ালেখা করতে চাই, অন্য কিছুই নয়। বুঝতে পেরেছেন? এখানে আসা বন্ধ করুন, আপনার আমার দুজনার জন্যই ভালো হবে। আপনি বুঝদার মানুষ, আশা করি আজকের পর এই নিয়ে আপনাকে আর কিছু বলতে হবে না। রিফাত মাথা তোলায়, মন খারাপ করে গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে শোভার দিকে তাকালো। আমি তোমার ফোন নাম্বার পেতে পারি? খুব প্রয়োজন হলে ফোন দিলাম। শোভা আর দাঁড়ালো না, হন হন করে হেঁটে চলে গেল। রিফাত সেদিকে চেয়ে থেকে গাড়ি ছাড়লো। মেয়েটা এত কঠোর কেন? এই বয়সে এতটা কঠোরতা মানায় না মেয়েদের।
মিডটার্ম এক্সাম শেষে প্রায় 3 মাস পরে বাসায় এসেছে শোভা। যদিও আসার ইচ্ছে ছিল না, ভেবেছিল হলে থেকে ফাইনালের কিছু পড়ালেখা এগিয়ে রাখবে, কিন্তু মা কয়েকদিন ধরে ঘ্যান ঘ্যান করছিল বাসায় আসার জন্য। বাধ্য হয়ে শোভাকে বাসায় আসতে হলো। বাসায় আসার পর অবাক হয়ে লক্ষ্য করলো ওর মা বাবা আর ভাই বোনকে বেশ হাসি খুশি দেখাচ্ছে এইবার। ঘরে নতুন পর্দা চলছে, ড্রয়িং কাম ডাইনিং এ সুন্দর এক সেট সোফা দেখা যাচ্ছে, বিছানায় নতুন চাদর। শোভার ভালো লাগছে, আবার মন খানিকটা খারাপও লাগছে। ওকে ছাড়া ওর পরিবার তাহলে ভালোই আছে? বুকের কোথাও যেন চিনচিনে ব্যথা বোধ হচ্ছে। একটা সময় ছিল এই পরিবারটা জান, ওকে ঘিরেই সব আনন্দ বেদনা ঘুরপাক খেত। শোভার মন খারাপ মানে পুরো বাড়ির মন খারাপ, শোভার মন ভালো মানে পুরো বাড়ি আনন্দে ঝলমল করত। মা বলতো শোভা পেটে আসার পর থেকে নাকি ওদের জমিতে ধান হতো খুব, চালের আড়তদারিতে বরকত আসলো। ওর ফুপুর অনেকদিন আটকে থাকা বিয়েটা হয়ে গেল। শেখ পরিবারের মানমর্যাদা নাকি বেড়ে গেছিল শোভা আসার পর। বাবা এই জন্য জন্মের পরও নাম দিয়েছিলেন শোভা। বাবার চোখের মনি ছিল শোভা, বাবার আদরের মান রেখেছিল শোভা। পড়ালেখায় শুধু পরিবার নয়, স্কুলের গর্ব ছিল সে। সেই আদরের শোভার ভাগ্য বদলে গেল এসএসসির পর। যাকে একসময় বাবা চোখে হারাতো, সেই মেয়ে হয়ে গেল বাবার সবচেয়ে অপছন্দের সন্তান। বাসায় ফিরে সে মেয়েকে এক নজর না দেখে মুখে ভাত তুলতেন না। সেই মেয়ে সামনে এলে বাবার খাওয়া বন্ধ হয়ে যায়। শোভার কান্না পেয়ে গেল। সবকিছু এত দ্রুত পাল্টে কিভাবে গেল? কখনো কি আবার আগের মতো বাবার ভালোবাসা পাওয়ার সৌভাগ্য হবে শোভার? শোভা, কি করছিস? শোভা দ্রুত চোখ মুছে। কিছু না মা, বসেই আছি। সাজেদা মেয়ের দিকে এগিয়ে এলেন। তুই কাঁদছিস কেন? কাঁদছি না মা, এই চোখে মনে হয় ময়লা পড়েছে। সাজেদা মেয়ের পাশে বসে মন খারাপ করেন। কি হয়েছে সত্যি করে বলবি? কিছু না মা, দেখছি তোমরা বেশ ভালো আছো আমাকে ছাড়া। সাজেদা চমকে উঠে হেসে দিল। পাগল মেয়ে আমার, তোকে ছাড়া পরিপূর্ণ ভালো কি থাকি? তবে হ্যাঁ, তোর বাবার মন মেজাজ ইদানিং বেশ ভালো থাকছে। কেন জানিস? এই শহরে তোর বাবা অবশেষে একজন বন্ধু খুঁজে পেয়েছে। তার বাল্যকালের বন্ধু গ্রাম ছেড়ে শহরে এসেছিল বহু আগে। কদিন আগে দেখা হয়েছিল অফিসে। আমাদের বাসায় বেড়াতেও এসেছে উনি। বেশ ভালো মানুষ, বলতে পারিস তার কল্যাণে তোর পুরনো বাবাকে কিছুটা হলেও ফেরত পেয়েছি। মানুষটা আবারও হাসছে, এটা দেখে ভালো লাগছে। একথা শুনে শোভার মন ভালো হয়ে গেল। সত্যি বাবা আগের মতো হয়ে গেছে? সত্যি রে সত্যি, তুই চাইলে পুরোনো দিনের মতো ভালোবাসাও পেতে পারিস বাবার কাছ থেকে। শোভা অতি উৎসাহী হয়ে জানতে চাইল, কিভাবে? তোর বাবা তোর বিয়ে দিতে চায় শোভা। তোর আঙ্কেল তার ছেলের সাথে তোর বিয়ের প্রস্তাব দিয়েছে। শোভার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বিয়ে? মা কি বলছে এসব? কেবল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, পড়ালেখা শেষ করে চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, নিজের একটা পরিচয় হবে। এখন কেন বিয়ে করব মা? সাজেদা গম্ভীর হলেন। তুই যদি চাস তোর বাবা তোকে আগের মতো ভালোবাসুক, তাহলে বিয়ে নিয়ে কোনো নেতিবাচক কথা বলিস না শোভা। অনেকদিন পরে তোর বাবাকে এমন আনন্দিত দেখছি, তার এই সুখটুকু কেড়ে নিস না শোভা। শোভার মনটা হু হু করে উঠল। এই মুহূর্তে বিয়ের কোনো ভাবনা তার মনে নেই। সে চায় তার নামের সাথে লেগে যাওয়া কালিমা মুছতে। বিয়ে করলে কি সে কালিমা মুছবে কখনো? মা আর যা করতে বলো করব, কিন্তু বিয়ে না মা। বিয়ে করে কি হবে? আমি তো পড়ালেখাই শেষ করতে পারবো না। তাহলে এত কষ্ট করে লেখাপড়া করলাম কেন? ভালো রেজাল্ট করে কি লাভ হলো? সাজেদার চেহারা কঠোর হলো। তুই যা করেছিস তা কি কম হয়েছে শোভা? এক জীবনে আর কত কাহিনী করবি? বিয়ে করলে পড়ালেখা হবে না কেন? তোর বাবাকে কি এতটাই উদাসীন মনে হয়? তুই যাতে পড়ালেখা করতে পারিস সে কথা সে বলে নিয়েছে। এখন যেমন পড়ালেখা করছিস তেমনই করবি। এবার বল আর কি লাগবে তোর? মা প্লিজ। তখনই যেন ঘরে বজ্রপাত হলো। আজমল শেখ এসে দাঁড়িয়েছে ঘরের দরজায়। সাজেদা, তোমার মেয়েকে বলো সে যদি তার বাবাকে বিন্দুমাত্র ভালোবাসে তাহলে যেন বিয়েতে রাজি হয়ে যায়। আজ 3টে বছর হয় নিজের বাড়িতে যেতে পারছি না, নিজের পরিবারের মুখোমুখি হতে পারি না, আত্মীয় স্বজনদের কাছে যাওয়া যায় না। এবার অন্তত যেন সে আমাদের দিকে মুখ তুলে তাকায়, ওর ছোট 2 ভাই বোনের দিকে তাকায়। ওর বিয়ে হলে মানুষ আগের ঘটনা নিয়ে মাথা ঘামাবে না।
আমরা আবার বাড়িতে ফিরতে পারবো। মেয়ে হয়ে এই স্বস্তিটুকু তার কাছ থেকে চাইছি। যদি তাতেও ওর সমস্যা থাকে তাহলে যেন আমাকে ভুলে যায়। বাবা, এটা কি বললে তুমি? শোভা ঝরঝর করে কাঁদে। আজমল শেখ এতটুকু নরম না হয়ে বললেন, তুমি বলো, এভাবে আর কতদিন বনবাস যাপন করব? তুমি না হয় বিশ্ববিদ্যালয়ে যে বেঁচেছো, আমরা কি করব? এভাবে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসে আমার। তাছাড়া ভালো পাত্র, ভালো পরিবার আর পরিচিত মানুষ, এরকম সুযোগ কি বারবার আসবে? কে বিয়ে করবে তোমাকে? ভালো পাত্র কি পাবো? কেউ যদি ঘুণাক্ষরেও তোমার অতীতের খবর পাস, তাহলে কি আদৌ ভালো কোনো পরিবারের আত্মীয়তা সম্ভব? একটু থেমে দম নিলেন আজমল শেখ। তোমার আরো দুটো ভাই বোন আছে, ওদের কথাও ভাবো। এই চাকরি করে সংসার চালাতেও কষ্ট হয়। তোমার চাচা সব দেখাশোনা করে, যা টাকা পাঠায় তাতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে, যেহেতু আমি সেখানে নেই। তোমাকে বিয়ে দিতে পারলে আমরা নিশ্চিন্তে ফিরে যেতে পারবো তোমার দাদার বাড়ি। আশা করি বুঝতে পেরেছো আমাদের পরিস্থিতি। সাজেদা, ওকে বলো আগামীকাল ওরা আসবে। আপাতত আংটি পরিয়ে যাবে, ওর সেমিস্টার ফাইনাল হলে তুলে নিবে। কোনো উল্টাপাল্টা আচরণ যেন না করে। আজমল শেখ চলে গেলেন। সাজেদা উঠে দাঁড়ালেন। আমাদের ভুল বুঝিস না শোভা, আমরা তোর ভালো চাই বলেই এমন সিদ্ধান্ত নেওয়া, রাগ করিস না। শোভার বুকের উপর ওড়না ভিজে চপচপ করছে। নিঃশব্দ কান্নায় বুক ভার হয়ে গেছে। ভেবেছিল মা অন্তত তাকে বুঝবে। সেই ঘটনার পর বাবা দূরে ঠেলে দিলেও মা বুকে আগলে রেখেছিল তাকে। কিন্তু সেও যখন বাবাকে সাপোর্ট করলো তখন আর বলার মতো কিছু খুঁজে পেল না শোভা। তবুও কাঁদতে কাঁদতে মায়ের দিকে তাকালো।